সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। আমাদের আজকের বিষয় শিশু নৃশংসতার সহজ টার্গেট। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সুলতানা কামাল, মানবাধিকার কর্মী, অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব, চেয়ারম্যান মনোরোগ বিদ্যা বিভাগ, এবং ইমরানুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান শিশু অধিকার ফোরাম। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। কেজিতে 2 থেকে 4 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক। মিলারদের বিরুদ্ধে অভিযোগ, 1 সপ্তাহের মধ্যে দাম কমার আশ্বাস বাণিজ্য মন্ত্রী। নির্বাচনে অনিয়মের অভিযোগের আসন ভিত্তিক তথ্য উপাত্ত জমা দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। মামলার পাশাপাশি তুলে ধরা হবে গণমাধ্যম ও কূটনীতিকদের কাছে, বললেন নেতারা। ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপের দাবি হাস্যকর, বললেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা না করে সংসদে আসার আহ্বান। ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। প্রশ্নপত্র ফাঁস রোধে ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি, বললেন 2 মন্ত্রী। এবং রাজধানীর মিরপুরে বহুতল ভবন থেকে ইটের টুকরা পড়ে 16 দিনের শিশুর মৃত্যু, আহত 1। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের আলোচনায়। আমরা জানি যে গত কয়েকদিন ধরেই আমরা খবর পাচ্ছি যে শিশুদের প্রতি নৃশংসতা হচ্ছে। তো সেটাকে সামনে রেখেই ধর্ষণ সহ নানান ধরনের নৃশংসতায় শিশুদেরকে সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। সেই বিষয়টিকে সামনে রেখেই আমরা আজকের এই আলোচনার আয়োজন করেছি। এবং আজকের যে আমরা হেডলাইন করলাম, এর ভেতরে আমরা আজকে একটি দেখতে পাচ্ছি 16 দিনের শিশুও সেখানে ইটের টুকরা পরে সে মৃত্যুবরণ করেছে। তো সব মিলিয়ে সুলতানা কামাল আপা, আপনার কাছে আমি আসতে চাই। সেটি হচ্ছে যে মানে এটিকে আমাদের দেশেই কি এরকম চিত্র, নাকি বৈশ্বিকভাবে আমাদের অবস্থানটা কিরকম, শিশুর যেই টার্গেট হওয়ার ক্ষেত্রে? শিশুর টার্গেট হওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে বৈশ্বিক চিত্র মোটামুটি একই রকম, এই অর্থে যে আমরা কিন্তু সবসময় আমাদের সাহিত্যই বলি, আমাদের যে বিভিন্ন ধরনের ঘটনাবলীর বিবরণ আমরা পাই কিংবা খবরাখবর যেখানটায় পাই, সেখানে দেখা যায় যে শিশুরা, যে কথাটা আপনারা আজকে শিরোনাম রেখেছেন, সহজ টার্গেট, যে যদি অপহরণ করতে হয় শিশুকে অপহরণ করা, যদি মা বাবাকে অত্যাচার করতে হয় শিশুকে কোনো একটা কিছু অত্যাচার করা, তারপরে যদি কোনো রকম প্রতিহিংসামূলক কিছু করতে হয় তখন শিশুর উপরে অত্যাচার করা। সেই অর্থে শিশুকে সহজ টার্গেট বানানো হয়। এই কারণেই হয়তো যে শিশু তো প্রতিপক্ষ হিসাবে একেবারেই অসহায়, তাই না? কারণ অত্যাচার, নির্যাতন, নৃশংসতা এগুলি তো হয় সবলের দ্বারা দুর্বলের উপরে। তো এখানে যদি 2 পক্ষকে আমরা ধরি, যারা অত্যাচার করছে, নিপীড়নকারী, নির্যাতনকারী, তাদের বিপরীতে শিশুর তো কোনো শক্তিই নাই, কোনো ক্ষমতাই নাই সেই জায়গাটাকে প্রতিরোধ করা কিংবা কোনো রকমভাবে সেই প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়ানোর, তাই না? এবং তাকে ভুলানো অনেক সহজ। একটা চকলেটের লোভ দেখিয়ে তাকে নিয়ে যাওয়া যায়, একটা পেন্সিলের লোভ দেখিয়ে তাকে নিয়ে যাওয়া যায়, একটা কথা বলে ভুলিয়ে তাকে নিয়ে যাওয়া যায়। তার বুদ্ধি, তার বয়স, তার বিবেচনা, তার শারীরিক শক্তি কিছুই তো সেই সবলের বিরুদ্ধে দাঁড়াবার কোনো রকম সুযোগই পায় না। তো তার ফলেই শিশু অনেক সহজ টার্গেট হয়ে যায়। এবং শিশুকে যদি, আমার বাচ্চাকে যদি অপহরণ করে কেউ, কিংবা আমার পরিবারের শিশুকে যদি কেউ অপহরণ করে, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব সেই শিশুটাকে উদ্ধার করার জন্য। সেখানে আমাকে যেই ভয় ভীতিগুলি দেখানো হয় যে পুলিশকে বলবে না, কাউকে খবর দিবে না, একা আসতে হবে, আমরা তো এই ধরনের ঘটনাগুলিই দেখি যে শিশুকে অপহরণ করে নিয়ে মুক্তিপণের যে যতগুলি ঘটনা আছে, বড় বড় জঙ্গি ঘটনা যদি আমরা না দেখি, সাধারণভাবে সামাজিক যে অপরাধগুলি ঘটে সেখানে কিন্তু মুক্তিপণের জন্য শিশুকেই অপহরণ করা হয়। বড়দেরকে অপহরণ করা তো কিছুটা বাধার সম্মুখীন হবে, পরবর্তী সময় সেটার জন্য জবাবদিহিও করতে হতে পারে। একজন শিশুকে যদি অপহরণ করে হত্যা করে ফেলে, তারপরে কিন্তু আর আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার কোনো প্রতিকার আসা ছাড়া আর কোনো রকম জবাবদিহির সম্মুখে কিন্তু তাকে দাঁড়াতে হয় না, আর কোনো প্রতিরোধের সম্মুখে দাঁড়াতে হয় না। তো তার ফলে শিশুকেই সেখানে অনেক বেশি সহজে একটা টার্গেট করে ফেলা হয়।
তার যে সম্পর্ক মা বাবার সঙ্গে, পরিবারের মধ্যে তার যে একটা বিরাট অবস্থান থাকে, সেই অবস্থানটাকে লক্ষ্য করেই এই কাজগুলি করা হয়। জি, আমি অধ্যাপক ডক্টর সালাউদ্দিন কাউসার বিপ্লব আপনার কাছে আসতে চাই। বিপ্লব ভাই, আপনি যেটি বলবেন সেটি হচ্ছে যে সুলতানা আপা বলছিলেন যে মানে শিশুদেরকে অনেক সহজেই ভোলানো যায়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আসলে মানে পরিবারের যারা মানে অভিভাবক, মানে তারা আসলে আমাদের সমাজে সেই জায়গাটি এখনো তৈরি হয়েছে কিনা, যেমন মানে শিশুদের নিজস্ব নিরাপত্তার একটা বলয় তৈরি করা বা তাকে সেটা বোঝানো এবং পরিবারগুলো সেইভাবে সচেতন হওয়া, সেই ক্ষেত্রে আসলে কি কি আরো পদক্ষেপ নেওয়া যেতে পারে? মানে কথাটা খুবই সুন্দর, কিন্তু প্রশ্নের উত্তর অত্যন্ত কঠিন। মানে এই প্রশ্নের উত্তর দেওয়া আসলে অনেক দিক থেকে চিন্তা করার বিষয়। যেমন একটা পরিবার কতটুকু শিক্ষিত, তারা আসলে নির্যাতনকে কতটুকু, বা ওই বাচ্চাটার নির্যাতন বলতে আমরা কি মিন করছি, যে নির্যাতন বলতে তাকে সহিংসতা বলতে কতটুকু পর্যন্ত। দেখেন, আমি আপনাদের এই আলোচনার কথা বলতে বলতে আমার মাথায় একটা নতুন জিনিস আসছে, মানে বিষয় আসছে। আমার মনে হয় যে এটা আমি আজকে সুযোগের কারণেই বলবো। এই যে নির্যাতন, আপাতত এটা বললেন যে সহজ টার্গেট, সহজে তাদেরকে করা যায়, তারা প্রতিবাদ করতে পারে না, এটা খুবই মানে কি বলবো, সহজ এবং ইম্পর্টেন্ট কথা। কিন্তু আসলে আমরা কি নির্যাতন করছি কিনা, আমি এই প্রশ্নটাই উঠাবো। যেমন ধরেন, নিরাপত্তার কথা আসছে। আমার ধারণা যে আমাদের বাচ্চারা মানে বাসায় খেলাধুলা করে একটাই মাত্র কারণ, মোবাইলে খেলাধুলা করে একটাই মাত্র কারণ, তার রাস্তায় খেলাধুলার জায়গা নাই 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 থেকে আমি বেশি বলবো যে আসলে নিরাপত্তার অভাবে বেশি করে। এটা আমি আমার যত এক্সপিরিয়েন্স, যত পড়াশোনা, আমার প্রফেশনাল কাজে আমি যতটুকু দেখি, আমি শেষ পর্যন্ত ঘুরে ফিরে একটা জায়গায় আসলাম, সেটা হলো যে খেলার মাঠ নাই, খেলার জায়গা নাই, স্পেস নাই। এটা সত্যি কথা। পাশাপাশি আমি একটা আর্টিকেল আজকেই পড়ছিলাম যে অনেক উন্নত বিশ্বে তারা বাসার কাছাকাছি ছোটো ছোটো ব্যাকয়ার্ড বা ছোটো ছোটো জায়গাগুলোকে কিন্তু খেলার মাঠ বানায়, এবং তারা মা বাবারা দিয়ে আসে, তারা খেলে। কিন্তু আমাদেরকে আসলে এরকম কোনো স্পেস তৈরি করা সম্ভব নিরাপত্তা দিয়ে, যে তারা খেলবে বা তারা একজনের সাথে ইন্টারাকশন করবে? আমরা কি এটাকেও মানে নির্যাতন বলবো কিনা? কারণ নির্যাতন বলতে গেলে এই সংজ্ঞাটা দিতে গেলে তো তার যে মনের এগেনস্টে তাকে অ্যাবিউজ করা বা তাকে কি বলবো যে কষ্ট দেওয়া, এবং যেটা ডেভেলপমেন্টের বাইরে এগেনস্টে আরেকটা জিনিস হয়, তা সবই তো নির্যাতনের মধ্যে পড়বে। সুতরাং আমরাও একটা নির্যাতনের জায়গা কিন্তু মানে তৈরি করে রাখি। আপনি যেটা বলছিলেন যে আমাদের পরিবার কি অতটুকু শিক্ষিত কিনা, বা আমরাও এই জায়গাগুলো তৈরি করতে পারছি কিনা, আসলে অত্যন্ত কঠিন বিষয়। আপনার সহিংসতা বাদ দিলে আমরা বাকি নির্যাতনের জায়গাটা কিন্তু ফ্যামিলি থেকেই ম্যাক্সিমাম হয়। সহিংসতাটা হয় যে সম্পদ নিয়ে বা আধিপত্য নিয়ে বা রাজনৈতিক অন্য কোনো কারণে একজন আমরা যেটা অ্যাবিউজ, একেবারে সরাসরি কি বলবো যে ক্রিমিনাল অ্যাক্টের মধ্যেই পড়ে সেটা। আদারওয়াইজ নির্যাতন কিন্তু আমরাও করে ফেলি। তো এই টোটাল বিষয়টা যদি খেয়াল করি, তাহলে শিশুরা অবশ্যই সব দিক থেকে তারা অসহায়। আমাদের নিজেদের শিক্ষার যেমন দরকার, একই সাথে তাদের মানে নেগলেক্ট কিন্তু এক ধরনের অ্যাবিউজ। মানে বাচ্চাদেরকে নেগলেক্ট করা, যে তার পড়াশোনা করা দরকার বা পড়াশোনার জন্য সে প্রস্তুত, কিন্তু আমরা পরিবেশ দিতে পারছি না বা দিচ্ছি না, বা ওইদিকে নজর দিচ্ছি না, আমরা অফিসে বা অন্য কোথাও, এটাও কিন্তু এক ধরনের নির্যাতনের মধ্যে পড়ে। সুতরাং সব বিষয় হিসাব করলে আমরা আসলে ওই অবস্থাটা এখনো রাষ্ট্রীয় জায়গা থেকে, সামাজিক জায়গা থেকে, পারিবারিক জায়গা থেকে আমরা কি বলতে পারি আসলে তারা কি নির্যাতন, মানে কি বলবো, নির্যাতন না হওয়ার মতো অবস্থা, সেটা তো আসলে বলতে পারি না। জি, আমি এমরুল হক চৌধুরী আপনার কাছে আসতে চাই। শিশু অধিকার ফোরাম, আপনারা শিশুদের নিয়েই কাজ করেন। তো বাংলাদেশে আপনি যদি একটু চিত্র তুলে ধরতেন যে বাংলাদেশে শিশুর প্রতি নৃশংসতার চিত্রটা কেমন? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আমরা সংখ্যায় যদি না যাই, আপনার যদি একটা আজকে যে শিশুটার এটা দেখলেন, আমরা শুনলাম পত্রিকা, 16 দিনের শিশু, একটা ঘটনাও যদি ঘটে এরকম শিশুর, ঘটতে পারে কিন্তু আমাদের দেশে, এটাও তো কাম্য নয়। এবং আশেপাশের দেশগুলোর সাথে মিলালে আমাদের দেশের শিশুর প্রতি যে সহিংসতা বা নির্যাতন, এটা কিন্তু বেশি একদিক থেকে। এগুলো পরিসংখ্যানেই বলে, আপনি দেখবেন যে কোনো কোনো সময় আমাদের দেশে নির্যাতনের ধরনটাও এমন নৃশংস যেটা মেনে নেওয়া যায় না। যেটা আপনার কয়েক বছর আগে মনে আছে হয়তো, 4টা শিশুকে খেলার প্রলোভন দেখিয়ে একসঙ্গে বালুর মাঠে আপনার হত্যা করেছিল, এবং এটার এখনো পর্যন্ত বিচারটা হয় নাই, কিন্তু ক্লুও বের করতে পারে না কেন করলো। মূলত এটা দুই এলাকার পরিবারের, দুই সমাজের দ্বন্দ্বের হিসেবে ওই একটা এলাকার 4টা শিশুকে, তারপর রাজন, রাজীব, এদেরকে যেভাবে হত্যা করলো এই জায়গাগুলো। তো এখন আমাদেরই হলো নির্যাতনের সংখ্যার জায়গা থেকে না দেখে
শিশুকে নির্যাতন করা উচিত না। শিশু আদরের জায়গা, শিশু ফুলের মতো শুধু সাধারণ পাতা নয়। আমরা ফুলকে এবং পাতাকে যেভাবে যদি আমরা করি, শিশু তো আদর পাওয়ার কথা, স্নেহ পাওয়ার কথা এক। আর আপা যেটা বলছিলেন যে শিশুকে আগলিয়ে রাখার কথা, সে সব কিছু নিজের নিরাপত্তার কথা তো সে দিতে পারবে না নিজেকে, সমাজ তাকে নিরাপত্তা দেবে। যদি শিশুর নিরাপত্তার বিষয় উঠে, সমাজ, রাষ্ট্রের দায়িত্ব, এটা পরিবারের দায়িত্ব। তা আমার কথা হলো যে বাংলাদেশের শিশুর যে প্রতি যে নির্যাতন এবং যে ধরনের নির্যাতনগুলো হচ্ছে, এটা কোনো মতেই কাম্য না। এটা চলতে দিতে পারি না আমরা। বাংলাদেশে আইন আছে, কিন্তু তারপরও আমরা দেখছি এটা বেড়েই চলছে। কিন্তু ইনফ্যাক্ট আমাদের তথ্যপত্রগুলো বলছে যে আপনার মা বাবার হাতে শিশু মৃত্যু, হ্যাঁ, মায়ের হাতে একসঙ্গে দূর শিশুকে আপনার ছুরি দিয়ে করা, জবাই করা, যেটা বলতে গেলে। তো এই ধরনের এই জায়গাগুলা আমরা আমাদের বিপ্লব ভাই বলতে পারবেন। আর সাইকোলজিক্যাল যে জায়গাটায় আমাদের সমাজটা শিশু বান্ধব না আসলে। বাংলাদেশ সমাজটা আমরা অনেক দিক উন্নতি করছি, শিশুর জন্য শিক্ষা, শিশুর জন্য হয়তো আরও অনেক পরিবেশ, হ্যাঁ, যেটা বললেন যে শহর এলাকাগুলোতে খেলার জায়গা নাই, গ্রাম এলাকাগুলোতে তো নাই। স্কুলগুলোতে একটা পুকুরের পাড়ের উপর একটা স্কুল, এবং পুকুরের পানিতে পড়ে আপনার স্কুলের শিশু মৃত্যু হচ্ছে। তো এই ব্যবস্থাগুলো নাই। সেই জন্য আমরা বলবো যে বাংলাদেশ শিশুর জন্য এখন নিরাপদ হয়ে গড়ে উঠতে পারে নাই। আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে এরই মধ্যে ইমরান ভাই একটু করেছেন মানে বিচারের বিষয়টি, এবং গত বছরের 8ই মার্চ একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদন বলছে যে 97% মামলার সাজা মানে কোনো বিচার হয়নি। মানে এইটা আসলে কতটুকু যে এই যে বারবারন্ত, এটার পেছনে আসলে কতটুকু? এটা একটা বিরাট বড় কারণ। যে কথাটা আমি প্রথমেই বলছিলাম যে জবাবদিহির একটা ব্যাপার আছে। তো মানুষ কেন অপরাধ করতে ভয় পায়? যদি সে বুঝতে পারে যে আমি যদি অপরাধ করি আমাকে শাস্তি পেতে হবে, আমার একটা কষ্ট পেতে হবে, কিংবা আমার বিপদ হতে পারে। তো যারা এখানে অপরাধ করছে, আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে সব কিছু চলে যাচ্ছে সবলের পক্ষে। আমাদের সমাজটা ভীষণভাবে একটা সুবিধাভোগীর সমাজ হয়ে গেছে। সেটা অর্থনৈতিক সুবিধাভোগী যারা আছে, তারপরে সামাজিক সুবিধাভোগী যারা আছে, রাজনৈতিক সুবিধাভোগী যারা আছে, তাদের হাতে সমাজটা চলে গেছে। এবং তারা যদি কোনো অপরাধ করে, সে অপরাধের কোনো বিচার হয় না, সে অপরাধ কোনো কিছুর মধ্যে গোনা হয় না। এবং তার ফলে যেটা হয় যে ক্রমশ এই অপরাধ প্রবণতা সমাজে প্রশ্রয় পেতে থাকে এবং বাড়তে থাকে। আমরা যতই নাগরিক সমাজ থেকে অনেক সময় কথা বলি, যতই আমরা আমাদের সন্তানরা যারা নৃশংসতার শিকার হয়েছে, কিংবা আমাদের আশেপাশে যাদেরকে আমরা নৃশংসতার শিকার হতে দেখছি, আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি, আমরা এই সমস্ত ব্যাপারে অনেক কথা বলার চেষ্টা করি। কিন্তু একটা পর্যায়ে যে আমাদের ভূমিকা তো সীমাবদ্ধ হয়ে যায়। আমরা তো কথা বলতে পারি, বিচার চাইতে পারি, বিচার করতে তো পারি না। বিচার যারা করবে তারা যদি সেই বিষয়টাকে গুরুত্ব না দেয় এবং তাদের সেই দায়িত্বটাকে গুরুত্ব সহকারে না নেয় যে হ্যাঁ এই বিচারটা করার দায়িত্ব তাদের করতে হবে, তাহলে তো এই প্রবণতা বাড়তেই থাকবে। আমরা দেখি যে যাদের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ আছে, তারা রাজনৈতিকভাবে কিরকম প্রশ্রয়প্রাপ্ত হয়ে যায়। কত জায়গায় আমরা সেটা দেখেছি যে তার ফলে যেটা হচ্ছে, তারা ভেবেই নেয় যে আমরা যদি এই কাজটা করে ফেলি, আমাদের যেহেতু এই শক্তিটা আছে, আমাদের একটা সম্পৃক্ততা আছে ক্ষমতার সঙ্গে, আমাদের আর এটার বিচারের সম্মুখীন হতে হবে না, কোনো জবাবদিহি করতে হবে না। তো তার ফলেই কিন্তু এই যে আজকে বলা হচ্ছে না যে 97% মামলার কোনো বিচারই নেই কিংবা সাজা পায় নেই কেউ। তো তার ফলে যারা অপরাধ করছে তারা ভাবছে যে এই অপরাধ আমরা করে তো পার পেয়েই যাচ্ছি, এবং অন্যরাও তখন ভাবছে যে আমি যদি কারোর জমি জমা নিতে চাই, আমি যদি কাউকে কষ্ট দিতে চাই, আমার যদি কোনো প্রতিহিংসা দেখাতে হয়, এমনকি যে উদাহরণটা ইমরান দিলেন যে 2টা শিশুকে মা তো শিশুর উপরে রাগ করে শিশুকে হত্যা করেনি, তার সাংসারিক জীবনে অশান্তি, তার স্বামীর উপরে তার অভিমান, সবকিছু মিলিয়ে সেই অভিমানের খেসারতটা দিতে হলো তার বাচ্চাকে। কারণ বাচ্চা সেখানে তার স্বামীকে তো সে হত্যা করতে পারলো না, করলো 2 শিশুকে, তাই না? ঘুরে ফিরে ওই একই কথা আসছে যে শিশু এত অসহায়, এত মানে নিজেকে বাঁচাতে তারা এত অসমর্থ যে সেখানে এই কাজটা করে ফেলতে পারলো মানুষ। সেটা ব্যক্তিগত রাগের জন্যই হোক, সামাজিক কোনো প্রতিহিংসার জন্যই হোক, পারিবারিক কোনো কলহের জন্যই হোক, রাজনৈতিক কোনো ব্যাপার থাকুক, সব জায়গায় শিশুকে একটা টার্গেট বানানো অনেক সহজ অন্যদের তুলনায়। বিপ্লব ভাই, আপনার কাজ হচ্ছে মানে মন নিয়ে, তো আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানবাধিকার কর্মীরা যে কথাটা বলে থাকেন যে মানে বিচার হলে হয়তো হইতো, আপনার কি মনে হয় যে মানে যদি বিচার যদি ধরেন অধিকাংশ যদি করা হয়, তারপরেও কি আরো কিছু বাকি থাকে কিনা?
না, প্রসিডিউরের বিষয় তো আসলে আমি কথা বলার কেউ না, আমি জানিও না বিষয়গুলো যে কতটুকু কিন্তু বিচার কাজটা কেন শুরু হলো আমরা যদি এইভাবে চিন্তা করি যে আসলে একজন মানুষকে পানিশমেন্ট দেওয়ার অর্থ কিন্তু তাকে শাস্তি দিয়ে আমি মজা পাওয়ার জন্য না। পানিশমেন্ট দেওয়ার অর্থ হলো টু চেঞ্জ হিজ বিহেভিয়ার, অথবা মানে তার পজিটিভ বিহেভিয়ারটা বের করে নিয়ে আসা, মানে কিংবা তার অনুতপ্ত যাতে হয় যে এই কাজটা আমি আর করব না, এই ধরনের কাজ যাতে পানিশমেন্ট হলো এই ধরনের, মানে আলটিমেটলি একটা বিহেভিয়ার মডিফাইং একটা অ্যাক্টিভিটিস, এটা হলো আসল কথা। আমি তোমাকে বা কাউকে শাস্তি দিয়ে আমি শান্তি পেলাম, বিষয়টা কিন্তু তা না। তার আচরণের পরিবর্তন করার জন্য, সেটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ করে, নেগেটিভ হলে নেগেটিভ, মানে এমনভাবে করা যাতে সে ভবিষ্যতের একই ধরনের আইন ভাঙা বা রুলস বা প্রথার বাইরে কাজটা না করে। এটা হলো কি আসল উদ্দেশ্য। তো যদি কেউ একজন আনএক্সপেক্টেড একটা বিহেভিয়ার করে, সরি, একটা কাজ করে এবং আনএক্সপেক্টেড করার পরে সে কোনোভাবে আর এটা মানে তাকে আর কেউ দেখানোরও কেউ থাকলো না, বা এটা না করার জন্য কোনো রকমের বিষয়ও থাকলো না, তাহলে কি হবে? আপা যেটা বলছিলেন এটাই তো স্বাভাবিক, সে পরবর্তীতে একই কাজ করবে, কারণ তার আনন্দটা পাওয়ার জন্য। কিন্তু তার আনন্দ যে অন্য মানুষের সবার আনন্দ, সবার সিস্টেম নষ্ট করা, অন্যের অধিকার নষ্ট করার মতো একটা বড় জায়গা, সেটা তখন জানলে বুঝলেও সেটা আসলে করতে যাবে না, এবং এইটা রিওয়ার্ডিং হতে থাকবে। মানে একই ধরনের আচরণ, একই ধরনের অপরাধ প্রবণ আচরণ অথবা আনএক্সপেক্টেড আচরণ, সেটা কিন্তু বাড়তেই থাকবে। সুতরাং আপনি জেলখানার দিকেও যদি তাকান, এটা আমি আগেও একটা প্রোগ্রামে বলেছিলাম যে জেলখানা কিন্তু বড় করে লেখা আছে যে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এখানে কিন্তু শাস্তি দেওয়ার জন্য না, আলোর পথ দেখানোর জন্য। তো এইভাবে চিন্তা করেন, এটা কিন্তু অপরাধ বিজ্ঞানের বড় একটা অংশ, যে আমরা যাদেরকে শাস্তি দেই তাদেরকে রেকটিফাই করে পরবর্তীতে একই রকমের ব্যবহার যাতে না করে। তো এই শাস্তি দেওয়ার বিষয়টা যদি নিশ্চিত না হয়, তাহলে তো সে আর পরবর্তীতে রেকটিফাই করা বা ওই আচরণ থেকে বেরিয়ে আসার কোনো কারণ নাই, থাকবেও না। জি, ইমরান ভাই, আমি আপনার কাছে যেই প্রসঙ্গে আসতে চাই সেটা হচ্ছে যে মানে মোটা দাগে তো বাংলাদেশে মানে যত ধরনের ভূমি মামলা বলেন, যত ধরনের মামলা হোক, সেগুলির আসলে বিচার বা মামলা নিষ্পত্তির সংখ্যা কিন্তু মানে অত বেশি না। মানে ওই হারটা যদি বলেন, সুলতান আপা ভালো বলতে পারবেন। আমি যে জায়গাটা আসতে চাই সেটা হচ্ছে মানে শিশুদের প্রতি নৃশংসতার যে মামলাগুলো, সেই সব জায়গায় এই সব মামলা আপনার নিষ্পত্তি না হওয়ার ক্ষেত্রে মানে প্রধান কি কারণ বা প্রতিবন্ধক আপনি দেখতে পান আপনারা? আচ্ছা, শিশুর ব্যাপারটা আপনি দেখেন, মিডিয়া যখন রাজনকে নিয়ে কথা বললো, 1 মাসের মধ্যে বিচারটা হলো এবং শাস্তি হলো একবারে কেমন, ঠিক আছে। এখন আমরা যেটা বলছি যে আমার মনে হয় বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে আছে, এটা কিন্তু আপনার সমাজের কারণেই, রাষ্ট্রের কারণেই হচ্ছে। হ্যাঁ, কেন হচ্ছে? এটা রাষ্ট্রের কারণে। আমাদের আইনটা তো ভালো, মোটামুটি আমাদের শিশু আইন যেটা, হ্যাঁ, খুবই কড়া আইন, এবং এই অনেক সময় বলা হয় যে করার জন্য হয়তো বা এটা প্রয়োগ করা যায় না, এটাও আবার ব্যাপার আছে। তা আমাদের কথা হলো যে আমাদের সমাজটা আসলে আমরা বলবো যে যদি আইন এবং বিচারের দিক থেকে ধরেন, ওইভাবে বিচার এবং আপনার আইনকে ওইভাবে গুরুত্ব দেয় না, অপরাধীরা দেয় না, যারা সমাজের টার্গেট হয় তারাও কিন্তু বিচারের অপেক্ষায় থাকে না। তারা মনে করেন না যে বিচার আমাকে হয়তো বা এই মুহূর্তে আমাকে দেবে। সেই জন্য আমাদের হলো সমাজকে আপনার নিরাপত্তার বিধান সমাজ এবং রাষ্ট্রকে নিতে হবে, শুধু বিচারের জায়গাটা না এনে বিচারটা পরবর্তী যায়, ঘটনা ঘটলে তারপর বিচার। আমরা চাই যে ঘটনাটা না ঘটুক, বা যিনি আপনার বিচার প্রার্থী তার সেই জায়গাটা কতটুকু স্মুথ তো অবশ্যই না। বিচার প্রার্থী হওয়া এবং ওই পর্যন্ত পৌঁছা সবচেয়ে কঠিন জায়গা। একদিক থেকে সে তো ঘটনার শিকার হয়ে, একদিক থেকে অ্যাবিউজড, আবার বিচার চাইতে গেলে অনেক সময় হয়তো বা তার জন্য একটা অ্যাবিউজের সব পর্যায়ে পড়ে, ওই পর্যন্ত পৌঁছতে পারে না। ওইটাই টাকা পয়সা থেকে সবকিছু ধরে। তো আমাদের বিচারটা পাওয়াটা এত সহজ না, এবং দেওয়ার জায়গা থেকেও এটা সহজ করা হয় না। সেই জন্য আমরা বলছি যে বাংলাদেশে এমন কোনো, যদি শিশুর ব্যাপার ধরি, বাংলাদেশের ইন্টারন্যাশনাল কনভেনশনগুলো, ইন্ডিয়া যে আমেরিকা যে সমস্ত কনভেনশন আপনার সাইন করে নাই, সেই জায়গাগুলো পর্যন্ত আমরা সাইন করছি। তা আমাদের হয়তো বা একটা কমিটমেন্ট বলবো না, এক ধরনের লোক দেখানো কিনা জানি না, অথবা অভ্যাস কিনা জানি না, আমরা করি কিন্তু বাস্তবায়ন করি না আমরা। সেই জায়গাটায় আমার মনে হয় এই রাষ্ট্র এবং সরকার তো সমাজের বাইরে না, একটা সার্বিক এখানে আপনার কাজ করা দরকার এখানে এই জায়গাটা। এবং শিশুর ব্যাপারটা আসলে, যেহেতু শিশুর জনসংখ্যা প্রায় 45-এর উপরে, 6.5 কোটি 7 কোটি শিশু 17 কোটি লোকের মধ্যে, তা আমরা এই জনসংখ্যার এত বড় একটা অংশকে যদি আপনার এত নিরাপদ, আপনার আজকের যে এটা সহজ টার্গেট, তা অর্ধেক জনসংখ্যায় যদি সহজ টার্গেট হয়ে যায়, এদিক থেকে আবার বিচার না হয়, এবং বিচার যদি হতো তাহলে শাস্তি হতো, তাহলে একটা এক্সাম্পল সেট হতো, সমাজ আপনার ঠিক হতো, কেমন সেই জায়গাটা তো হচ্ছে না। সেই জন্য আমরা বলছি যে
এই আপনার এই রাষ্ট্রকে বুঝতে হবে উন্নয়নের যে জায়গাটা, পরিবেশ দেওয়া ওটাও কিন্তু উন্নয়নের একটা অংশ। আমরা যদি অর্থনৈতিক উন্নয়ন ধরি, এটার পাশাপাশি পরিবেশ সৃষ্টি করা। আমি অর্থনৈতিক উন্নয়নটা কেন, আমি যে চাকরি প্রার্থী, আমি কি সহজে চাকরি পাচ্ছি কিনা, ঠিক আছে চাকরি আছে, আমি কি সহজে চাকরিটা পাই নাকি ভিন্ন পথে যেতে হয়। সেই জন্য আমরা বলবো যে এই আপনার সমাজকে, রাষ্ট্রকে এই জায়গাটায় অনেক কাজ করতে হবে, শুধু বিচারের জায়গাটা না, এবং বিচার পাওয়াটা অনেক কঠিন বাংলাদেশে। এবং যে সমস্ত আপনার পরিবারগুলোর থেকে, বিশেষ করে আপনার পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে, গরিব জনগোষ্ঠী, এই মুহূর্তে তো আমরা অনেক গরিব বলছিও না, তাদের তো আসলে অ্যাক্সেস নাই এই জায়গাগুলোতে। বিচার পাবো, বিচারের মাধ্যমে আমি শাস্তির বিধানটা পাবো। যোগ করি ইমরানের সঙ্গে একটা জায়গায় যে প্রশ্নটা ছিল যে কেন হয় না, তার আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে এই যে যারা অত্যাচারিত নিপীড়িত শিশু, তারা কারা, কোন শ্রেণী থেকে তারা আসছেন, এর একটা বিরাট অংশ কিন্তু গৃহকর্মীরা, তাই না? একেবারে দরিদ্র অবস্থা থেকে আসছে, এবং তারা মা বাবার যে নজরদারি, মা বাবার সঙ্গে যে সম্পর্ক, সেটার বাইরে চলে এসে একা একা সেই কাজগুলি করতে আসে, এবং সেখানে তারা কিন্তু অত্যাচারিত নিপীড়িত হচ্ছেন, এবং তারা নিপীড়িত হচ্ছেন কাদের দ্বারা, অত্যাচারিত হচ্ছেন কাদের দ্বারা, তাদের নিয়োগকর্তাদের দ্বারা। তার মানে এখানে অর্থনৈতিক যে পার্থক্য রয়েছে, সেটা একটা বৈষম্য রয়েছে, সেটা একটা বিরাট কাজ করছে। গ্রামের বাচ্চারা, তারা অনেকাংশেই কিন্তু মানে শহরের বাচ্চাদের থেকে গ্রামের বাচ্চারা অনেক বেশি নির্যাতনের শিকার হচ্ছে। তারপরে যেটা হচ্ছে যে মুক্তিপণের ব্যাপারটা খুব, কিন্তু এটা ইন্টারেস্টিং দেখা, যে আগে দেখতাম যে মুক্তিপণের জন্যে যাদেরকে অপহরণ করা হয় খুব ধনীদের বাচ্চাদেরকে, এখন কিন্তু সেটাতেও একেবারে যে আটকে আছে তা না। আমরা দেখি যে অনেক দরিদ্র লোকের বাচ্চাকেও নিয়ে যাচ্ছে, তারপর শুনছি যে তাদেরকে বলা হচ্ছে 1 লাখ টাকা দাও, 2 লাখ টাকা দাও, মানে ওই পর্যায়ে চলে গেছে। এখন তো 1 লাখ টাকা 2 লাখ টাকার সেরকম কোনো দামও নাই, কিন্তু সেটা দিয়েও কিন্তু অপহরণ করা হচ্ছে বাচ্চাদের কাছ থেকে, এই বাচ্চাদেরকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হচ্ছে। তার মানে একটা বিষয় হলো যে কেন হচ্ছে না, সেটার খুব একটা উত্তর হতে পারে, ওয়ান অফ দ্য আনসার্স, সেটা হলো যে যেহেতু যারা এই কাজগুলি করছে, তারা যাদের উপরে কাজগুলি হচ্ছে তাদের তুলনায় সমাজে অনেক বেশি প্রভাব রাখতে পারে। দুর্নীতি, যে কথাটা ইমরান একটুখানি বললেন, যে দুঃখজনকভাবে আমাদের বিচার পেতে হলে আপনাকে অর্থশালী হতে হবে। সেটা যদি সেখানে দুর্নীতির ব্যাপারও না থাকে, এই যে মামলা চালানো, একটা মামলা করব, মামলা করে আমি মামলাটা চালাবো, চালিয়ে আমি যে এটার একটা প্রতিকার চাইবো, সেই অর্থটাই কয়জনের আছে, এবং সেই জায়গায় কিন্তু আপোষও হয়ে যায় অনেক সময়। অনেকটাই যে বিচার হয়নি, সেটা একটা বিরাট কারণ হচ্ছে যে যাদের উপরে অত্যাচার হয়েছে তারা আর্থিক দিক থেকে এত দুর্বল, সামাজিক দিক থেকে এত দুর্বল, রাজনৈতিক দিক থেকে এত দুর্বল, যে তারা একটা পর্যায়ে যে আপোষ করে ফেলছেন। যখন যারা অত্যাচার করছে তারা বলছে যে তোমাকে 1 লাখ টাকা দিয়ে দিই, খামাখাই যে আমাকে শাস্তি দিয়েই বা কি লাভ হবে, তোমার বাচ্চাও ফেরত আসবে না, কিংবা বাচ্চাকে চিকিৎসা যদি আহত হয়ে থাকে চিকিৎসার জন্য তোমার খরচটা দিয়ে দিই, খামাখা আমাকে শাস্তি দিয়ে তোমার কি লাভ হবে। এই যে এই সংস্কৃতিটাও কিন্তু আমরা তৈরি করে ফেলেছি, হ্যাঁ। এবং এইটা হচ্ছে এই জন্যেই যে আমাদের বিচার ব্যবস্থার প্রতি কিংবা ন্যায় বিচারের প্রতি যে অধিগম্যতা, যেটা বলা হয় অ্যাক্সেসিবিলিটি, এটা ভীষণভাবে শ্রেণীভিত্তিক, প্রভাবের উপরে নির্ভর করে, দুর্নীতি কতখানি চলছে সেটার উপরে নির্ভর করে, এবং সেটার ফলে একটা সংস্কৃতিই হয়ে গেছে যে বিচার টিচারের দরকার নেই, কোনো রকমভাবে এই অবস্থা থেকে যদি আমি বাঁচতে পারি সেটাই যথেষ্ট। জি, বিপ্লব ভাই, আমি আপনার কাছে আসছি। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন আপনার প্রথার কথা, এবং সুলতান আপাও বললেন যে আমাদের সংস্কৃতির কথা, এবং সুলতান আপা শুরুতেই বলছিলেন যে মানে চকলেট দিয়েই একটা শিশুকে মানে ভোলানো যায়। এর পাশাপাশি যদি দেখি, ধরেন আমি আমার বাচ্চাকে নিয়ে কোথাও গেলাম, হয়তো সেখানে হয়তো 100টা মানুষ আছে, তারা সবাই হয়তো এসে তাকে একটা করে টোকা দিচ্ছে, কিন্তু ওর জন্য কিন্তু এটা এক ধরনের টর্চারই পরিণত হচ্ছে। সামাজিকভাবেই কি আমরা আসলে বুঝি যে আসলে শিশু নির্যাতন আসলে কি বা কতটুকু যাচ্ছে? আমার প্রথমে প্রশ্নটা ছিল এরকম যে সহিংসতা তো একটা বড় অংশ, সহিংসতা একটা ডিরেক্ট তাকে ক্ষতি করার জন্য চেষ্টা, কিন্তু আমরা কিন্তু না জেনে শুনে বুঝেও কিন্তু বাচ্চাদের অনেক নির্যাতন করি, অ্যাবিউজ করি। একেবারে বইপত্রের ভাষায় বলে যে ফিজিক্যাল অ্যাবিউজ, সাইকোলজিক্যাল অ্যাবিউজ, নেগলেক্ট অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ। তো আমি অত ডিরেক্ট না যাই, আমরাও কিন্তু অনেক সময় না বুঝে করি। এবং দেখা যায় আপার কথা এবং ভাইয়ের কথা মিলে আমি একটা মানে প্রসঙ্গক্রমে বলি যে অনেক সময় এই অ্যাবিউজগুলো মানে কিডন্যাপিংয়ের এই অংশ বা ফ্যামিলিতে বা সব জায়গায় এটার একটা বড় অংশ হয় হলো যাদের ব্যক্তিত্বের সমস্যা থাকে, মানে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি বলতে একটা বিষয় আছে,
তারা ছোটকাল থেকে এভাবে গড়ে এবং তাদের দেখাশোনার দায়িত্বটা আসলে আমাদের দেশে ওইভাবে হয় না এবং তাদের মধ্যে এক ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, তাদের কখনো গিল্ট ফিলিং থাকে না, মানে অনুশোচনা। দর্শক অপেক্ষা করছেন প্রশ্নটা নিয়ে আসি। আমি আপনার কাছে স্পেসিফিকলি যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে মানে আমাদের যে মানে সামাজিক যে প্রথা আছে সেই প্রথার ভিতরে মানে এই ধরনের স্কোপ তৈরি হয়ে আছে কিনা যে শিশুকে মানে সহজেই নির্যাতন করা যায় এরকম কিছু মানে রয়ে গিয়েছে কিনা, মানে সেটা অ্যাড্রেস করা উচিত কিনা সেটা আমি জানতে চাইবো। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি লুৎফর রহমান বলছি বিরাসার ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি বলুন। প্রশ্নটা হলো যে শিশু নির্যাতনের ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং শিশুরা ভয়াবহ এই নৃশংসতার দৃশ্য প্রায়ই প্রতিনিয়তই দেখছে। এটা শিশুর ভবিষ্যৎ মনস্তত্ত্বে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে কিনা এবং এর প্রতিকারই বা কি? আমি বিএসএমএম এর মনোরোগ বিভাগীয় চেয়ারম্যান কাউসার বিপ্লব স্যারের কাছে এই প্রশ্নটা জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জি আগে কোনটা বলবো? আগে প্রশ্ন, আপনি আপনার প্রশ্নের উত্তরটাই বলি। আমরা এই একেবারে সহজ কথা, আমরা লার্নিং করি 3টা প্রসিডিওরে। একটা মানে শিখি আমরা 3টা প্রসিডিওর। একটা হলো শুনে, যে আমরা টিচাররা পড়ায় আমাদেরকে, এটা শুনি। একটা হলো দেখে, যে আমরা মানে বিভিন্ন জায়গা থেকে দেখে। আরেকটা হলো নিজে অ্যাক্ট করে, মানে নিজে অভিনয় করে বা নিজে ইনভলভ হয়ে। তো যেই কথাটা বললো, ভিডিও এবং দেখা এবং শোনা দুইটা যখন একসাথে কাজ করে, সেটা প্রচণ্ড পরিমাণে, বিশেষ করে প্রি স্কুল বাচ্চাদের জন্য 8 বছর বা তারও আগের বাচ্চাদের ক্ষেত্রে বেশি কাজ করে। এবং তাদের মধ্যে এই শিক্ষাটার কারণে যেটা হয়, 3টা জিনিস বইপত্রের কথা অনুযায়ী আমি বলি প্রথমে, তারপরে প্র্যাকটিক্যাল কথা। বইপত্র প্রথমে যে তারা এই ধরনের সিচুয়েশনের ব্যাপারে কষ্ট যে পাওয়া, এটা তাদের মধ্যে আর কাজ করে না। পরবর্তীতে দেখতে দেখতে এটাকে এত সহজ মনে করে, স্বাভাবিক মনে করে, পরবর্তীতে এই ধরনের প্র্যাকটিক্যালি যখন ঘটে তখন এটা কাজ করে না। এটা একটা। আরেকটা হলো তারা খুব ফেরোসাস হয়ে যায়, মানে একই জিনিস তারা নিজের মধ্যে অ্যাডপ্ট করে। তারা নিজের মধ্যে অ্যাডপ্ট করে ওই লার্নিংটাই তারা পরবর্তীতে আরেকজনের উপর করে। এবং তাতে কি ধরেন কত রকমের ইম্প্যাক্ট পড়ে, তার নিজের উপর পড়লো, তার ফ্যামিলির উপর পড়লো, তার ভবিষ্যতের উপরে পড়লো, তার পড়াশোনা থেকে শুরু করে সমস্ত সারা জীবন পর্যন্ত তার থাকতে পারে। ওই অ্যাগ্রেসিভ একটা নেচার তার মধ্যে চলে আসে। আর এই বিষয়গুলো যারা করে তারাও কিন্তু এক ধরনের অ্যাবিউজ করছে, না বুঝে অথবা বুঝে, সেটাও কিন্তু সহিংসতার মধ্যে পড়ে। যে যার ছবিটা দিল সেও কিন্তু একটা মানে অ্যাবিউজের শিকার। একই সাথে অন্যদের কাছেও কিন্তু এই বাচ্চাদেরকে এইভাবে তুলে ধরা, সেটাও কিন্তু ঠিক না। আর আপনার প্রশ্নটা ছিল যে আমাদের সমাজটা কিভাবে। হ্যাঁ, আমাদের সমাজের 2টা ভালো দিক আছে। আমরা যে সমাজবদ্ধ, আগে আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা যখন ছোটকালে ছিলাম, একটা পাড়ায় একটা বাচ্চা যদি কোনো অপরাধ করতো বা কোনো একটা খারাপ কাজ করতো, অন্য আরেকজন গার্জিয়ানকে ধমক দিতে পারতো, এই তুমি এটা করবে না। কারণ উনি মনে করতেন যে সমস্ত বাচ্চা আমার, সবার ভালোর দিকটাও উনি নিতেন, খারাপ দিকটাও উনি মানে না করতেন। এখন কিন্তু সেটা নাই। এটা একটা মানে কি বলবো যে নেগেটিভ দিক। আরেকটা দিক হলো এইটারই, এই যে ওভার ফ্যামিলিয়ার, মানে আমরা অতিরিক্ত ফ্যামিলিয়ার হওয়ার কারণে কিন্তু বিভিন্ন রকমের নির্যাতনের সুযোগ থাকে। যৌন নির্যাতন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো থাকেই, যে এটা আমি আর ডিটেল না বলি, যৌন নির্যাতনের প্রচুর সুযোগ থাকে, বিশেষ করে টিনেজ বা আরও ছোটো মেয়েদের ক্ষেত্রে এটা বেশি থাকে। আর কিডন্যাপিংয়ের সুযোগও কিন্তু এখানে থাকে, কারণ অ্যাক্সেসটা আমাদের ফ্যামিলিতে। আপনি ধরেন বাইরে ফার্স্ট ওয়ার্ল্ডে কিন্তু একটা মানে আননোন মানুষ একটা ফ্যামিলির ভিতরে ঢুকবে, তার সমস্ত কিছু জানবে, এটা কিন্তু খুব বেশি সম্ভব না। আমাদের দেশে আমরা ছোটোকালে শুনতাম যে ডাকাতি পরিচিত মানুষই করে। বিষয়টা অনেকটা এরকমই, যে অ্যাবিউজ করতে হলে কীভাবে করতে হয়, বাচ্চাটাকে কিডন্যাপ করতে হলেও কীভাবে করতে হয়, তাকে ভালোবাসতে গেলেও কীভাবে করতে হয়, তার অ্যাডভান্টেজ কী, তার ডিসঅ্যাডভান্টেজ কী, তার প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা খুব ইজিলি অ্যাক্সেস করতে হয়। তার মানে কি আমরা ভয় দেখাবো, আমরা কি ফ্যামিলিতে মিশবো না, আমরা কি সমাজবদ্ধ থাকবো না, বিষয়গুলো থাকবো। কিন্তু ওই যে একটা অপরাধ করার কারণে যদি তার শাস্তি হতো, সে যদি জানতো যেটা কোনোভাবে করার মতো না, তাইলে কিন্তু সেখানেও সে সুযোগ খুঁজতো না। সো আমাদের ফ্যামিলিগুলোর পজিটিভ দিক নেগেটিভ দিক সবই আছে। আমরা মানে এটাকে কোনোভাবে একেবারে একরোখা কোনো একটা বিষয় আমরা বলতে পারবো না। মানে একটু ওই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করি। সেটা হলো যে হ্যাঁ, আমরা কিন্তু শিশুদের ভালো লাগা মন্দ লাগার ব্যাপারটা চিন্তা করি না, তার সম্মতি আছে কিনা কোনো কিছুতে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা বলি মানবাধিকারের দিক থেকে, যে উদাহরণটা দিয়ে আপনি শুরু করেছিলেন, যে আমরা যে বাচ্চাদের গাল টিপে দিচ্ছি, বাচ্চাকে আদর করার চেষ্টা করছি। আরেকটা আমাদের কিন্তু সংস্কৃতিতে আছে বাচ্চাকে ভয় দেখানো, খামাখাই হাপ করে একটা ভয় দেখানো, একটা ধমক দেয়, তুমি এটা করছো কেন, কি করেছো, মানে কথা বলার টোনের মধ্যেও কিন্তু আমরা এগুলি নিয়ে আসি বাচ্চাদের সঙ্গে যখন আচরণ করি, তাই না? আমরা এটা ভাবি না যে এটার কি প্রভাব ওই বাচ্চাটার উপর পড়তে পারে, এবং একটা বাচ্চা আমার আদরটা চাইছে কি চাইছে না, সে সেটার জন্য খুশি হচ্ছে না তার বিরক্ত লাগছে, এই বিষয়গুলি কিন্তু আমরা মোটেই চিন্তা করি না। আমরা ভাবি যে বাচ্চাদের সঙ্গে আমরা যা ভালো মনে করবো সেটাই করতে পারি।
এই প্রসঙ্গে আমি আরেকটু কথা বলি, মানে জাস্ট একটু, আমরা ইদানিং বিভিন্ন মানে মানবাধিকার বা আরো সায়েন্টিফিক ভাবে যে বলি যে বিশেষ করে ছোট বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদের কোথায় আরেকটু স্পষ্ট করে বলা আছে, বলে যে তার ফিজিক্যালি টাচ করার জন্য যে কোনো কারণে, যে কোনো অসুস্থ হোক বা অন্য কোনো কারণে ফিজিক্যালি টাচ করার জন্য মা বাবা, তার দাদা দাদি অথবা নানা নানি, মানে দাদা দাদি নানা নানি অথবা তার মানে সমসাময়িক ভাই বোন, এর বাইরে কিন্তু এখন ওয়ার্ল্ডের অনেক জায়গায় না করে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মানে এইভাবে ডিরেক্ট কোনো হেল্প করার কথা কিন্তু না করে। আরেকটা করে যারা হলো গিয়ে একেবারে অ্যাপয়েন্টেড, মানে আইদার প্রফেশনালি অথবা মানে ফ্যামিলি থেকে তার প্রতি মানে আগে থেকে দেওয়া আছে, পারমিশন দেওয়া আছে। এছাড়া কিন্তু বাইরের যে গাল ধরা বা অন্য বিষয়গুলো এখন কিন্তু অনেকটা প্রহিবিটেড বলে। তো এটারও কিন্তু আবার মানে ভালো দিক যেমন আছে, খারাপ দিকটাও আছে, মানে রিলেশনটা কমে যায়, সেটা সত্যি কথা। কিন্তু একই সাথে অ্যাবিউজ করার যে বিষয়টা, সেটা হয়তো বা অনেক ক্ষেত্রে এটা প্রোটেক্ট করতে পারে। সেজন্য আমি কনসেন্ট কথাটা আনলাম। সম্মতি। অনেক বাচ্চার সঙ্গে আমার ওরকম সম্পর্ক হতে পারে, আমার খুবই আদর করতে ইচ্ছা করতে পারে, সেও আমার আদর চাইতে পারে, সেই সম্পর্কটা আমার আছে কিনা, হ্যাঁ, সেটার উপরেই কিন্তু অনেকখানি নির্ভর করবে যে এই আচরণটা ঠিক হলো কি বেঠিক হলো, আমরা যতটুকু ভাবতে পারি। জি ইমরান ভাই, আমি আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে মানে আমরা দেখি যে মানে বিশ্বের বিভিন্ন জায়গায় মানে এই ধরনের ঘটনা ঘটলে, মানে শিশুদের উপর নৃশংসতা বা ধর্ষণের ঘটনা ঘটলে মানে ব্যাপক সামাজিক এক ধরনের আলোড়ন তৈরি হয় এবং প্রতিবাদের জায়গাও তৈরি হয়। এবং সম্প্রতি আমরা কয়েকটি ঘটনা দেখলাম, এবং আপনি যে পরিসংখ্যান দিলেন সেই অনুযায়ী তো আমাদের সমাজে আমরা সেই ধরনের কোনো আলোড়ন দেখতে পাচ্ছি না। আমাদের সমাজটা কিন্তু আপনার পরিবর্তন হচ্ছে, এবং আপনার অধিকারের দিক থেকে যদি ধরি একটা নেগেটিভলি পরিবর্তন হচ্ছে। আমার বিশেষ করে শিশু অধিকারের ব্যাপারটা যদি ধরি, শিশুর প্রতি যে আপনার দায়িত্ববোধের জায়গাটা, এটা কিন্তু আমাদের সমাজ কিন্তু আগে যেটা নিত, যেটা বললেন যে ভাই যে নানা নানি দাদা দাদি প্রতিবেশী, হ্যাঁ, একটা গার্জিয়ানশিপ করা, হ্যাঁ, এটা ছিল। এখন কিন্তু আমরা আত্মকেন্দ্রিক পরিবার আগে যে সাইজের পরিবার তার থেকে ছোট হচ্ছে নিউক্লিয়াস পরিবার। সমাজটা ওই অর্থ সমাজটা আর নাই, হ্যাঁ, ওই অর্থ সমাজটা আর নাই। এক পরিবার, কয়েকটা পরিবার মিলিত সমাজ হতো, একটা এলাকার একটা অংশ মিলে সমাজ হতো। এই জায়গাটা আমরা হারিয়ে ফেলছি কিন্তু বর্তমানে, যার ফলে হচ্ছে কি আমাদের শিশুরা নিরাপত্তাহীনতার যে অংশটা এটা বাড়ছে, হ্যাঁ, সংখ্যাটা বাড়ছে। আমরা যেটা শিশুরা কোথায় থাকে, শিশুরা তো গ্রামে, একটা গ্রাম যদি ধরি পরিবারে থাকে, একটা ইউনিয়নের এলাকায় থাকে, স্কুলে যদি যায় স্কুলে থাকে, এই তো শিশুদের জায়গা। কিন্তু ওই জায়গাগুলোতে আপনার শিশুরা যাচ্ছে আসছে, আগে কিন্তু কার ছেলে বা মেয়ে স্কুলে গেল, যেটা বললেন যে আপনার ওই গার্জিয়ানরা খবর নিত, অন্য গার্জিয়ান, নিজের ছেলে না হলে অন্য ছেলে স্কুলে যাওয়া নাই, এই পথে স্কুলের সময় তুই পথে কেন, এটা খবর নিত। এখন কিন্তু এই জায়গাগুলো নাই। এটা সমাজটা কিন্তু এক পরিবার আরেক পরিবারকে নিয়ে যে সমাজ হওয়ার কথা, এটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। পরিবারগুলোর মধ্যে দ্বন্দ্ব এবং সমাজটা কলহে আপনার লিপ্ত। সেই জায়গায় সবচেয়ে বড় নির্যাতন শিকার হচ্ছে ওই যে সহজ টার্গেট যারা শিশুরা। তো সেই জন্য আমাদের যেটা আমার মনে হয় সমাজটাকে শিশুদের জন্য হলেও সমাজটাকে আপনার একটু পরিবর্তন দরকার সমাজের মধ্যে। আপনি যেটা বললেন যে পরিবারের মধ্যে কি এই যে বিষয়গুলো আছে, যে শিশুর অধিকার কি এটা বুঝে, অর্থাৎ পরিবার নিজেই তো নির্যাতন বেশিরভাগ, আমাদের পরিসংখ্যান বলে প্রায় 70% নির্যাতন যেগুলো শিশু অধিকার ভঙ্গ যেটা, এটা পরিবার থেকে আসে, পরিবারের আত্মীয়। আপনি যদি যৌন নির্যাতনও বলি, নিকট আত্মীয় নিকট প্রতিবেশীদের দ্বারা 80% এটা হয়। আপনার কিডন্যাপ যেটা, এটাও প্রায় 70%-এর উপরে কিন্তু আপনার কাছের বা একই এলাকার যারা জানে, সাজানো যায় না। সেই জন্য আমরা বলছি যে ওই যে সমাজ এবং পরিবার যদি বলি আমরা, সেই অর্থে শিশুর জন্য এই সমাজ কিন্তু আপনার নিরাপদ না, ঠিক আছে। সেখানে আমার মনে হয় সমাজকে নিয়ে অনেক বেশি কাজ করতে হবে, শুধু আইন না। এবং এখানে রাষ্ট্রের একটা বড় দায়িত্ব আছে, সরকারের একটা বড় দায়িত্ব আছে। একটা সংস্কৃতিরও একটা প্রশ্ন দাঁড়িয়ে গেছে, আমরা প্রচন্ড রকম প্রতিযোগিতামূলক হয়ে গেছে, আমার বাচ্চাকেই গোল্ডেন 5টা পেতে হবে, তাই না?
কাজে আমি যে কোনোভাবে হোক আমার বাচ্চাকে সবার আগে নিয়ে যেতে হবে। তাকে স্কুল থেকে কোচিং, কোচিং থেকে আরেক কোচিং, আরেক কোচিং থেকে আরেক কোচিং, মানে তার উপরে এই নির্যাতনগুলি আমরা করছি। এবং এটা তো স্বাভাবিক, এটা আরো উনি ভালো করে বলতে পারবেন যে যখন আমি চাচ্ছি যে আমার বাচ্চাই সর্বশ্রেষ্ঠ হোক, তখন তো আমি একটা জায়গা থেকে অবচেতন মনে হোক সচেতন ভাবে হোক চাইছি যে অন্য বাচ্চা আমার বাচ্চার কাছাকাছি পৌঁছতে না পারুক। হ্যাঁ, তো তার ফলে তার অধিকারগুলি, তার যে মর্যাদা, তার যে সুযোগ সুবিধাগুলি, সেগুলি যাতে সে পরিপূর্ণভাবে গ্রহণ করতে না পারে কিংবা সুযোগটা না নিতে পারে, সেই চেষ্টাটাও কিন্তু কোনো না কোনো ভাবে আমার থাকে। তো তার ফলে এই যে আবার নিজের বাচ্চাকে মিশতেও দেই না, না ওর সঙ্গে তো মেশার দরকার নেই, তাই না? এই ধরনের কথা আজকে আমরা যখন ছোট ছিলাম আমাদের সব বাচ্চার সঙ্গে পাড়ায় আমরা খেলেছি। এখন কিন্তু না, ওর সঙ্গে মিশো না, ও পড়াশোনা করে না, ওর থেকে তোমার ভালো করতে হবে, দেখো ও এ পেয়ে গেল তুমি এ পেলে না। এই যে বিষয়গুলি বাচ্চাদের মধ্যেও কিন্তু একটা বিষাক্ত ভাবনা ছড়িয়ে দেওয়ার ব্যাপার আছে। আর আরেকটা বিষয় যেটা হয়েছে সেটা হলো যে সংগঠন কমে গেছে। আমরা যখন ছোটবেলায় মানে এই যেটাকে বলে যে ফরমেটিভ স্টেজে ছিলাম, যখন আমাদের মনন তৈরি হচ্ছে, আমরা নিজেদেরকে তৈরি করছি, আমরা নানা সংগঠনের মধ্যে দিয়ে সবাই মিলে একসঙ্গে কিন্তু খেলাধুলা করেছি। আমি নিজে কো এডুকেশন স্কুলে পড়া শুরু করেছি, প্রাইমারি স্কুলে। তারপরে কচিকাচার মেলা, মুকুল ফৌজ, খেলাঘর, সব বাচ্চারা, ছেলেরা মেয়েরা একসঙ্গে বড় হয়েছে। তাদের মধ্যে ওই যে প্রশ্নটা একটা পর্যায়ে আপনি করেছিলেন যে নিরাপত্তা বলয় তৈরি করতে পারে কিনা, হ্যাঁ নিশ্চয়ই পারে। তারা যদি সাংগঠনিকভাবে একসঙ্গে বড় হতে থাকে তখন কিন্তু একজন আরেকজনের পাশে দাঁড়ায়, হ্যাঁ, এবং একে অপরের সঙ্গে যখন সংযুক্ত বোধ করে, সম্পৃক্ত বোধ করে, তখন কিন্তু একের শক্তি তো যুক্ত হয়ে যায় অন্য অনেকের শক্তির সঙ্গে। তখন একটা সম্মিলিত শক্তি সেখানে কিন্তু তাকে অবশ্যই একটা পর্যায় পর্যন্ত নিরাপত্তা দিতেই পারে। তারপরে তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ আছে, প্রথমে পরিবারের কাজ আছে, সমাজের কাজ আছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ আছে, বিচার বিভাগের কাজ আছে। রাষ্ট্র সেগুলি যথাযথভাবে যদি নির্বাহ করতে পারে, যদি প্রয়োগ করতে পারে, সেটা নিশ্চিত করতে পারে দুর্নীতি মুক্তভাবে, স্বচ্ছভাবে, পক্ষপাতিত্ব না করে, তখনই কিন্তু এই জায়গার একটা পরিবর্তন বোধহয় আসবে। আপনার সঙ্গে একটু মিলাই বলি, এই পিয়ার গ্রুপ যেটা আমাদের বেসরকারি সংগঠনগুলো কিন্তু আপনার এই শিশুদের তো আপনার এত সংগঠন যেটা বলছে এটা কেন জরুরি, স্কুলে শিশুরা যায়, স্কুলে করতে পারতো এই জায়গাগুলো। সেখানে এত প্রতিযোগিতা, আগে তো আমরা স্কুলে যেতাম, বন্ধুদের সঙ্গে দেখা হবে, খেলবো, পড়বো একসঙ্গে। এখন কে কাকে ডিগিয়ে স্কুলে গিয়ে প্রশ্ন নিয়ে একজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কনক ফারুক বলছিলাম মোহাম্মদপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম, যে আপনি প্রশ্ন করুন। প্রশ্নটা করতে যাচ্ছিলাম ম্যাডামের কাছে। ম্যাডাম, আমরা তো এই নানান সময় নানান ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন বা প্রতিবাদ করতে দেখেছি, যেমন অ্যাসিডের ব্যাপারে আমরা সফল আন্দোলন করে সফল হয়েছি। ঠিক সেরকমই আমরা দেখতেছি যে ইদানিং এই শিশু নির্যাতনটা একের পর একটা বছর এটা বেড়েই চলেছে। কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু তেমন কোনো জোরালো আন্দোলন, প্রতিবাদ, জোরালো কোনো আইন কেন পাচ্ছি না। আমি ম্যাডামের কাছে একটু জানতে চাচ্ছি, আমি একজন মেয়ের বাবা, আমিও উদ্বিগ্ন, তো আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে আমরা আসলে কি করব? হ্যাঁ, যেই কথাগুলি এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি, যেটা ইমরানও তুলেছেন, আমাদের অধ্যাপক মহোদয় তুলেছেন, যে আমরা আসলে সমাজ হিসাবে এখন আর একে অপরের পাশে দাঁড়াবার যে একটা সংস্কৃতি ছিল সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা ঠিক যে একসময় আমরা এটাতে বিরক্ত বোধ করেছি যে অন্য মানুষ এসে আমাদেরকে বলে দিচ্ছে কি করতে হবে, কিন্তু সেখানে আমাদের সংস্কারটা আরো ইতিবাচকভাবে সামনে এগিয়ে যাওয়া উচিত ছিল, যে কিভাবে আমরা অন্যের বিরক্তি উৎপাদন না করে, অন্যের অধিকারের উপরে হস্তক্ষেপ না করে, নিজের প্রভাব খাটাবার চেষ্টা না করে আরো বেশি করে সহযোগী হতে পারি, একে অপরকে সমানভাবে দেখতে পারি। সেই চিন্তাগুলি কিন্তু আমরা সেরকমভাবে নিজেদের মধ্যে চর্চায় আনি নাই, তার ফলেই আজকে আমাদের এই উদ্বেগটা হচ্ছে। কিন্তু উপায়টা হচ্ছে যে সেগুলো আমাদের আরো ভালোভাবে চিন্তা করতে হবে। এবং আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে এক একটা পর্যায়ে, আমি যখন নিজেও ছোট ছিলাম কিংবা আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি, সেই সময় পর্যন্ত কিন্তু আমরা কিছু একটা হলে সবাই মিলে রাস্তায় দাঁড়িয়েছি, সবাই মিলে প্রতিবাদ করেছি, সবাই মিলে এটার বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করেছি। একটা ব্যাপার আমাকে ভীষণভাবে পীড়িত করে বারবার, যখন আমি মনে করি ওই যে যাদেরকে গাছে বেঁধে, খুঁটিতে বেঁধে মারা হয়, ভিডিও তুলছে, লোকজন দাঁড়িয়ে দেখছে, কিন্তু কেউ যে থামায় না, কেউ যে সারাদিন ধরে নির্যাতন করে একটা ছেলে মারা গেল।
আমরা কিন্তু কিছু করছি না। এটা এই যে আমাদের সামাজিক যে একটা ভীষণভাবে অ্যালিয়েনেশন যেটা বলে, যে একে আমরা খালি নিজের স্বার্থটা দেখতে চলে যাচ্ছি, আমরা ভীষণ স্বার্থপর হয়ে গেছি, সেই জন্য এই বিষয়গুলি ঘটছে। আমাদের সবাই মিলে, আপনি আজকে প্রশ্নটা তুলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সবাই যদি নিজেদেরকে প্রশ্ন করি, নিজেরা যদি এটা পরিবর্তন করার চেষ্টা করি, তখনই এটা থেকে মুক্তি পাবো, তার আগে না। উনি আইনের কথা বললেন, তো আইন কিন্তু করা, হ্যাঁ আইন প্রচুর করা আইন আছে, আইনের প্রয়োগটা হচ্ছে বড় আমি কথা। অন্য একটা মানে এই সংশ্লিষ্ট প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে বিপ্লব ভাই, এটা যে আমরা যখন দেখি যে ধরেন গণপিটুনি ঘটনা ঘটছে, একের পর এক একটা ঘটছে, আবার যখন ধর্ষণের খবর আসছে একের পর এক ধর্ষণ ঘটনা আসছে, আবার শিশু নির্যাতন একের পর এক আসছে, মানে এইটাকে কিভাবে আসলে ব্যাখ্যা করা যায়? এটা আসলে আমি খুব বেশি ব্যাখ্যা করতে পারবো না, এটা সোশ্যাল কোন বিষয় হতে পারে। তবে আমার যেটা ধারণা সেটা হলো আসলে ঘটনা সবসময় কিছু না কিছু ঘটে, মানে এটা আমার ধারণা। কোনো এক সময় মিডিয়াতে হয়তোবা এই বিষয়গুলো বেশি অ্যাটেনশন পায়, এটা আমার ধারণা, যে একটা হওয়ার পরে পরপর আমরা খেয়াল রাখি বা কোথায় কি ঘটলো। আমাদের দেশে দেখেন, কোনো আপনাদের বদনাম করছি না, কিন্তু বড় কোনো ঘটনার কিন্তু ফলো আপ নাই। মানে একটা বড় ঘটনা ঘটলো, তারপরে কিন্তু আর কোনো ফলো আপ নাই। মানে ফলো আপ নাই কথাটা এই জন্য বললাম যে ঘটনা কিন্তু প্রতিদিন, প্রতি ঘন্টায় বা প্রতি মিনিটে না হোক, অন্তত একটা কথা বলি যে এমনিতে বলা হয় যে পৃথিবীতে প্রতি 3 জন নারীর মধ্যে একজন নারী কোনো না কোনোভাবে তার লাইফ টাইমের মধ্যে প্রচণ্ড মাত্রায় অ্যাবিউজ হয়। তার মানে 3 জনের মধ্যে একজন, সারা পৃথিবী, এটা কিন্তু শুধু বাংলাদেশের স্টাডি, মানে বাংলাদেশের কথা না। তার মানে 3 জনের মধ্যে একজনকে যদি আমরা খোঁজা শুরু করি, তাহলে কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো, প্রতি ঘন্টায় আমরা পাওয়া সম্ভব। আমি এই জন্য বললাম যে আসলে এটা এইভাবে ঠিক বলা যাবে না যে ঘটনার জন্য ঘটনা পরপর ঘটছে, এটা কি, অথবা হ্যাঁ সোশ্যাল লার্নিংও হইতে পারে যে আমরা একটু আগে থেকে শুনলাম এরকম, চলো আমরাও করি, এটা হইতে পারে। কিন্তু আমার তার থেকে বেশি মনে হয় যে ধরনের ঘটনা প্রায়ই ঘটে, আমরা হয়তো বা বেশি অ্যাটেনশন দিই। আমি আরেকটা কথা এখানে বলতে চাই ছোট্ট করে, আপা এবং ভাইয়ের কথা নিয়ে ছোট করে, যেটা অ্যাবিউজ ফ্যামিলিতে, ঘরে বাইরে সব জায়গায় অ্যাবিউজ, সব জায়গায় সহিংসতা আমাদের বন্ধ করতে হবে। আমি ঘরের কথা যেটা বলছিলাম, যে নেশা, মানে কি বলবো, যে মাদক এবং এই যে এন্টি সোশ্যাল যে কথাটা বলছিলাম, ব্যক্তিত্বের গঠন, এই দুটোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি নিজেদের বাচ্চাদেরকে, নিজেদের ছেলেমেয়েদেরকে প্রোটেক্ট না করতে পারি, তাইলেও কিন্তু এটা বেশি হয়। এটা কিন্তু ইন্টার রিলেশন, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ যদি ভালো থাকে বা মা বাবা যদি ভালো থাকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফ্যামিলিতে মা বাবা ভালো আছে, তাদের বন্ধন ভালো আছে, তাদের নির্যাতনের পরিমাণ অনেকখানি কমে আসে। এটা আমার আরেকটা বিষয়, যে বাচ্চারা যখন আরেকজনের সাথে খেলে, আমার বাসায় যখন অন্য বাচ্চারা আসে, তখন কিন্তু আমার বাচ্চাটা হলো কি এক ধরনের মানে পাওয়ারফুল, কিন্তু ও যখন গ্রাউন্ডে গিয়ে খেলে, নিউট্রাল গ্রাউন্ডে গিয়ে খেলে, তখন কিন্তু সবাই নিউট্রাল। তার মানে ইন্টারাকশনটা সেখানেও বেশি হয়, তাতে নির্যাতনও কমে, একই সাথে তাদের ডেভেলপমেন্ট এবং আরও মানে কি বলবো, অন্যান্য যত রকমের স্কিল আছে, যেমন সংগঠন করার কথা হলো, সংগঠনের স্কিলও কিন্তু সেটা, যে মানে এক ধরনের বন্ডেজ তো তৈরি হয়, পাশাপাশি অন্যের প্রতি শ্রদ্ধা অনেক বাড়ে। আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমি প্রথমে ইমরান ভাই, তারপরে সুলতানা আপা, আপনাদের দুজনের কাছে জানতে চাইবো, 2 মিনিট করে হয়তো আপনার সময় পাবেন। সেটা হচ্ছে যে বিচার হচ্ছে না, সেটা অনেক লম্বা প্রক্রিয়া, আমরা মনে হয় যে একদম পরিবার থেকেই কিছু করতে পারি। আপনাদের যত অনেক ঘটনা, হয়তো হাজার হাজার ঘটনার আপনারা বিশ্লেষণ করেছেন, সেই বিশ্লেষণের জায়গা থেকে আপনারা পরিবারগুলোকে কি পরামর্শ দিবেন যে আসলে তারা তাদের জায়গা থেকে কি মানে সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে? আচ্ছা, এই পরিবারগুলোকে আপনার ওইভাবে তো আমার মনে হয় না যে পরিবারগুলোকে কোনো বাণী দিয়ে আপনার শিশুদের নিরাপত্তা বিধান করা যাবে। শিশু পরিবারেই থাকবে। এখানে একটা ব্যবস্থার ইয়ে করতে হবে, যেটা হলো যে একটা হলো সে যেন শিশুকে মনের দিক থেকে যে ভালোবাসাটা দেওয়ার কথা, শিশু মন থেকে আসতে হবে। পরিবারের যারা অ্যাডাল্ট আছে, ওই জায়গাটা থেকে কেন সরে গেল, সে কেন ভালোবাসে না, যেই মাটা তার 2টা শিশুকে আপনার হত্যা করলো, সে কেন করলো, ওই জায়গাটা আমাদের দেখতে হবে। পরে পারিবারিক কলহ, মাদকের কথা বললেন উনি, এই জায়গাগুলো আছে কিনা। তা আমার ইয়ে হলো যে, সেটা হলো যে শিশু, আমরা একটু সময় নিয়ে একটু বলি, 1 মিনিট। সেটা শিশুদের সাথে আমরা যেহেতু কাজ করি, ওরা বলছিল যে পরিবারটা তো আমার না, আমি ওখানে কথা বলতে পারি না, স্কুল আমার না, আমি ওখানে অনেক চাপের মধ্যে থাকি, পিটুনি না খাইলেও এখন পিটুনি বন্ধ, কিন্তু পড়ার চাপ, তার নিজস্ব কোনো পরিবেশ নেই। যেটা আপা বলছেন সংগঠন, শিশুর নিজের জন্য সংগঠন করা দরকার, যেখানে শিশু বলবে যে এটা আমার দ্বারা গঠিত, আমি এখানে নেতৃত্ব দিই, এবং একটা পিয়ার গ্রুপ, এক শিশু আরেক শিশুকে আপনার অধিকার হরণ থেকে, নির্যাতন থেকে রক্ষা করবে। আমাদের কাছে এক্সাম্পল আছে বাংলাদেশে বাল্যবিবাহ বন্ধের জায়গায়, শিশুরাই তার ক্লাসমেটকে, 5ম শ্রেণীর একটা শিশুকে আপনার কুষ্টিয়ার ভেড়ামারাতে প্রায় 17 বছর আগে টেলিভিশনে
ওই মেয়েগুলা তাকে উদ্ধার করে রাত্রেই নিয়ে এসে একটা সংগঠনের কাছে নিয়ে আসছে, মেম্বারের কাছে নিয়ে আসছে। এর রাত্রে বিয়ে হয়ে যাওয়ার কথা, আমরা তাকে এখানে নিয়ে আসছি। ওটা বিয়ে বন্ধ হয়েছে, কিন্তু বাংলাদেশ টেলিভিশনে একটা বারবার করে দেখাচ্ছিল। তা আমার মনে হয় শিশুদের জন্য নিজেদের স্পেস তৈরি করা দরকার। আগের যে স্কুলের মধ্যে খেলার পরিবেশের মধ্যে শিশুদের মধ্যে একটা যে হৃদ্যতা গড়ে উঠতো, টিম গড়ে উঠতো, এখন তো এটা হচ্ছে না। যেটা আবার বললেন, তাদের মধ্যে কম্পিটিশনের কারণে মা বাবারা এক এক বাবা আরেক বাবার সঙ্গে কম্পিটিশন করতেছে, শিশুদের মধ্যে কম্পিটিশনের জায়গাটা চলে আসছে। সেই জন্য আমার মনে হয় শিশুদের মানে পরিবার যে ভালো স্কুল খারাপ স্কুল এটাও কিন্তু এক ধরনের প্রতিযোগিতা, এটা তো থাকা উচিত। ওটা উচিত না। আপনি সেই জন্য আমি বলবো যে পরিবারকে ওই বার্তা দেওয়ার জায়গা থেকে একটা সার্বিক জায়গায় যেতে হবে। আরেকটা জিনিস বাংলাদেশের মধ্যে আর দুই একটা মেকানিজম আপা লাগবে। সেটা হলো আমরা অনেক দিন থেকে বলছি যে শিশুদের দেখভাল করার জন্য সরকারের তরফ থেকে কিন্তু কোনো অধিদপ্তর, কোনো কর্মকর্তা নাই, কিন্তু মহিলাদের জন্য আছে উপজেলা পর্যন্ত। এবং শিশু নিয়ে কোনো ঘটনা হলে ওই পরিবার বা ওই অভিভাবক কার কাছে যাবে, সরকারের কার কাছে যাবে? এই দাবিগুলো আমি খুব ছোট্ট করে বলি, সেটা হলো যে পরিবারের মধ্যে কিন্তু স্বচ্ছতা থাকতে হবে, যেটা হচ্ছে গণতান্ত্রিক একটা পরিবেশ থাকতে হবে। আর মা বাবা যেভাবেই হোক নিজেদেরকে দুর্নীতি থেকে, অন্যায় থেকে নিজেদেরকেও দূরে রাখতে হবে। এবং বাচ্চার মধ্যে একটা ব্যক্তিত্ব বোধ, একটা আত্মমর্যাদা বোধ যদি তাদের মধ্যে সঞ্চারিত করা যায়, একটা আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তি সে যেই বয়সেরই হোক, সে কিন্তু নিজেকে রক্ষা করবে, কখনো বড় হয়ে অন্যকে অত্যাচার করবে না। আমাদের হাতে মানে আরেকটু সময় আছে, বিপ্লব আপনি যদি বলেন, মানে আমাদের শিশুরা এই সময়ের শিশুরা কি অনেক বেশি নিজেদেরকে মানে অবহেলিত মনে করে? না না, অনেক অবহেলিত মনে করে এটা বলবো না, কিন্তু এটা কিন্তু একটা কুপ্রভাব আছে। সেটা হলো যে আমরা খুব ইজিলি এখন ফার্স্ট ওয়ার্ল্ডের সাথে মেলানোর চেষ্টা করি, মানে আমেরিকার সাথে। এখন আমেরিকা বা অন্য ফার্স্ট ওয়ার্ল্ডের সাথে আমাদের মেলালে কিন্তু হবে না। আমরা ওই স্ট্রাকচার, সোশ্যাল, রাষ্ট্রীয়, পলিটিক্যাল, ওরকম কোনো স্ট্রাকচারে যাই না যে একটা বাচ্চা রাতের 3টার সময় 2টার সময় রাস্তায় হাঁটাহাঁটি করলে বা কোনো প্রবলেম হলে অন্য কেউ দিয়ে, আমরা কিন্তু অনেক ধরনের নিরাপত্তা। সুতরাং এটা একটা বড় প্রবলেম যে আসলে ওই জায়গাটা পৌঁছানোর মতো। তবে ফ্যামিলিগুলোর কিন্তু অনেক দায়িত্ব আছে। আমাদের আসলে বোঝা উচিত যে বাচ্চাদেরকে সময় দেওয়া, মোবাইল ইউজ করা আমি মনে করি যে অতিরিক্ত করাটা এটা নেগেটিভ, মানে এটাও নির্যাতনের মধ্যে পড়ে। আমাদের সময় শেষ। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আলোচনাকে প্রাণবন্ত করে তোলার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।